হুম, আজকে আমরা মেনলি চ্যাট জিপিটি ইমেজ এডিটিং বা ইমেজ ক্রিয়েশন নিয়ে যে প্রম্পটগুলো হয় সেগুলোকে একটু দেখব। আমার কাছে আগে থেকে কিছু প্রম্পট লেখা আছে, সেগুলোকেই আমি একটু দেখাবো। আর আগের দিন শেষ করেছিলাম আমরা, আগের দিন লাস্ট কি পড়িয়েছিলাম? ওই ক্যানভাস ওইগুলো পড়িয়েছিলে। আচ্ছা। ক্যানভাস, তারপরে চ্যাট জিপিটির ওই যে চারটে যে পিলার, যেভাবে আমরা প্রম্পট হুম দেব হুম চারটে পিলার অনুযায়ী, হুম। সেটা আমাদেরকে শিখিয়েছে। রোল, আচ্ছা, ফরম্যাট, ওগুলো আমরা নোট ডাউন করে টোন, রাখা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ ওগুলো লিখে রেখেছি, কিন্তু আমি জানা যেহেতু খুব শর্ট টাইম পেয়েছি তো তাই আমি তোমার ওই হোমওয়ার্কগুলো আমি করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো আজকে আমরা প্রথমে আমরা শিখবো যে চ্যাট জিপিটি দিয়ে ইমেজ এডিটিং বা ইমেজ ক্রিয়েশন কিভাবে করা যায়। তো চ্যাট জিপিটি নিজের একটা ইমেজ মডেল আছে, যেরকম জেমিনাইয়ের ন্যানো ব্যানানাটা আমরা জানি অনেক পপুলার হয়েছিল ব্যানানাটা। তো চ্যাট জিপিটিও একটা ইমেজ জেনারেশন মডেল আছে, সেটা দিয়ে চ্যাট জিপিটি তার ইমেজগুলো বানায় এবং সেটা এখন ন্যানো ব্যানানাকে প্রায় ওভারটেক করে গেছে মানে ইমেজ ক্রিয়েশনের ক্ষেত্রে। আগে একটা সমস্যা হতো, বাংলা ফন্ট ঠিকঠাকভাবে লিখতে পারতো না, বাংলা ফন্ট লিখতে গেলে বাংলা ফন্টগুলো একটু এদিক ওদিক হয়ে যেত। তো সেই জায়গাটা কিন্তু চ্যাট জিপিটি অনেকটাই কাটিয়ে উঠেছে। আমার এখন তো অনেক বাংলা আমরা ব্যানার বানাই, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফন্টগুলোকে সে লিখতে পারে। তো একটু দেখে নিই। তো আমরা প্রথমে একটা প্রম্পট দেখি, যেটা চ্যাট জিপিটিতে যেরকম আমাদের অনেক সময় আনওয়ান্টেড, আমরা একটা ছবি আমরা তুলেছি, ক্লিক করেছি, কিন্তু তার মধ্যে একটা আনওয়ান্টেড অবজেক্ট চলে এসছে বা একটা পেছনে একটা লোক চলে এসছে, সেটাকে আমাকে হাঁটাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এরকমভাবে একটা প্রম্পট লিখতে পারি। তো এই যে প্রম্পটটা, এটার মধ্যে আমার রোল বলে দেওয়া আছে, এখানে মেনশন করে দিয়েছি রোল বলে, দরকার নেই এগুলোর হেড মানে টাইটেল দেওয়ার দরকার নেই। ইউ আর এ প্রফেশনাল এআই ফটো রিটাচিং এক্সপার্ট, রিমুভ অল আনওয়ান্টেড পিপল, ভেহিকেল, ডিস্ট্রাক্টিং অবজেক্ট ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড। দ্য মেইন সাবজেক্ট ইজ এ ট্যুরিস্ট স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ এ হিস্টোরিক্যাল মনুমেন্ট। তো এরকম একটা ছবি, এই জায়গাটা এই কনটেক্সটটাকে নিজের মতো করে লিখতে হবে, যে জিনিসটা আমরা সরাতে চাই। এখানে রুলসগুলো কতগুলো দিয়ে দিয়েছে, যে ডু নট অল্টার মেইন সাবজেক্ট, যে মেইন সাবজেক্টটা সেটা যেন কোনোভাবেই মডিফাই না হয়ে যায়। অনেক সময় দেখা যায় লাইট অ্যান্ড শ্যাডোটা চেঞ্জ হয়ে গেছে অরিজিনাল ইমেজে। আমাদের মেইন উদ্দেশ্য হলো শুধুমাত্র যে আনওয়ান্টেড অবজেক্টগুলো আছে সেগুলোকে সরানো। তো সেটা করতে গিয়ে চ্যাট জিপিটি নতুন একটা ইমেজ বানিয়ে ফেলো, যেটা পুরোপুরি অরিজিনাল ইমেজ থেকে আলাদা। সেটা যাতে না হয় তাই জন্য কিন্তু অনেকগুলো রুলস এখানে লেখা আছে। আমরা অনেক সময় জাস্ট একটা সেন্টেন্স লিখে দিই, যে রিমুভ অল আনওয়ান্টেড পিপল, ভেহিকেল, এরকম একটা লিখে দিলাম, বাট এই কনটেক্সটটা দিলাম না, রুলসগুলো দিলাম না, আউটপুটটা কী চাইছি সেগুলো দিলাম না। তার ফলে কী হবে, দেখা যাবে আমরা যে ইমেজটা দিয়েছি আর ও যেটা তৈরি করেছে তার মধ্যে অনেকটা পার্থক্য রয়ে যাবে। তখন কিন্তু আমাদেরই মনে হবে যে না, এ তো কাজ করে না ঠিকঠাক, আমি এটা দিয়ে কেন করব। তো আমাকে কিন্তু এই রুলস অ্যান্ড আউটপুটটা প্রপারলি বলে দিতে হবে উইথ কনটেক্সট। তো আমি একটা ছবি দেখি, এটা আমার পুরনো কোনো ছবি যেটা আমার এখানে আছে সেটাকে অ্যাড করে, এই ছবিটাকে আপাতত দেখি করতে পারে কিনা।
এখানে তো ভেহিকেল নেই। স্যার এই রুলসটা সবার ক্ষেত্রে সেম হবে তো? কোনটা? আমি এটা একটা এই স্যাম্পল rules টা রুলস, বলছেন, স্যাম্পল টাস্ক দিয়েছি, এবার যার যেমন মনে হবে সে সেভাবে এটাকে চেঞ্জ করে নেবে। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, এটা আমি জাস্ট দেখাচ্ছি। ভেহিকেল তো নেই এখানে। দেখা যাক এটা কি করে। তো আমি একটা ছবি দিয়ে দিয়েছি, ছবিটা আশা করি দেখা যাচ্ছে স্ক্রিনে, যে একটা মরুভূমির মতো জায়গা, মানে ড্রাই প্লেস, সেখানে 2-3টে গাছ আছে, একটা লোক দাঁড়িয়ে আছে। তো দেখি আমার এই প্রম্পটটা কি কাজ করে। তো আমি তো ইমেজ বানানো শুরু করেছে, সময় লাগে। ইমেজ বানানোর পর যদি আমাদের দেখা যায় যে ইমেজটা মোটামুটি ঠিকই বানিয়েছি, কিন্তু খুব সামান্য একটা জায়গায় আমার চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু আমি আবার নতুন করে প্রম্পট দেবো না বা নতুন করে কিছু লিখবো না। এই ইমেজটাকে এখানেই এডিট করা যায়। সেই এডিট অপশানে গিয়ে আমি যে জায়গাটা সিলেক্ট করে দেবো সেই জায়গাটা, তারপর আমি যদি একটা প্রম্পট দিয়ে দিই তাহলে কিন্তু টেকনিক্যাল প্রবলেম ছিল, ওই জন্য আমি জাস্ট 2-3 মিনিট আমি শুনতে পাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা একটা ইমেজ এডিটিং প্রম্পট নিয়ে কাজ করছি। মেইনলি এই প্রম্পটটার কাজ হবে যে কোনো আনওয়ান্টেড অবজেক্ট আমার ছবির মধ্যেই চলে আসে, সেটা ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট করে দেওয়া। যদি এখানে ব্যাকগ্রাউন্ডে সেরকম কিছু নেই, এখানে এই মানুষটাকে সরাতে আমি চাইছিলাম, তো আমার প্রম্পটটা অতটা ঠিক হয়নি। দ্য মেইন সাবজেক্ট কিছুই চেঞ্জ হয়নি, দেখো একই রকমই রয়েছে। হ্যাঁ, ওটা আমার এটা আমি প্রম্পটটা ঠিক দিইনি। দ্য মেইন সাবজেক্ট ইজ এ টুরিস্ট স্ট্যান্ডিং। ছবিটা ঠিক হয়নি, কারণ ছবিটা না প্রম্পটে ওখানে মনুমেন্ট বা হ্যাঁ, এগুলো নেই। হ্যাঁ, ওইটা একটু চেঞ্জ করে। দ্য মেইন সাবজেক্ট ইজ টুরিস্ট স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ এ, এখানে আমি ট্রি দিয়ে দিই। remove the person, তো যেভাবে লেখা ছিল সেভাবে নিয়ে আমি এটাকে এডিট করে দিলাম, টাস্কটাকে রিমুভ দ্য পারসন অ্যান্ড ডিস্ট্রাক্টিং অবজেক্ট ফ্রম দ্য পিকচার। দেখি কি করে। স্ক্রিনে দেখা যাচ্ছে তো পুরোটা? তো সবাই, আমি এটা দিয়ে দিচ্ছি, সবাই তোমার নিজেদের, আমি হোয়াটসঅ্যাপে এটা দিচ্ছি, সবাই সবার কম্পিউটারে বা ফোনের মধ্যে চ্যাট জিপিটা একটু খোলো। কি করলো আবার? ও তো মনে হচ্ছে একটা গাছকেই উড়িয়ে দিল। এই গাছগুলোকে উড়িয়ে দিয়েছে ডিস্ট্রাকশন, আর পার্সনটাকে উড়ায়নি। যাই হোক, এবার আমার কিছুটা করেছে, এই গাছগুলো অতটা ভালো লাগছিল না, এই গাছটা যতটা ভালো লাগছে। আমি এই এডিটে যাব, এডিটে গিয়ে দেখা যাচ্ছে এডিট বাটন একটা আছে। এডিটে গিয়ে এখানে দেখো সিলেক্ট বলে একটা বাটন আছে, এই সিলেক্টে ক্লিক করতে হবে।
সিলেক্টে ক্লিক করে আমি এই এই যে মানুষটা, এই মানুষটার ওপর একটা সিলেকশন দিলাম, দিয়ে এবার আমি এখানে ডেসক্রাইব করব, রিমুভ দ্য পারসন। ঠিক আছে, দেখি কি করে। অনেক সময় হবে দেখা যাবে আমি যে প্রম্পটটা দিয়েছি আমার যে 90% আমি যেরকম চাইছিলাম সেরকমই এসে গেছে, বাট তাও 10% খুঁত রয়ে গেছে। সেই খুঁতটাকে আমি কিভাবে সরাবো? খুঁতটাকে আমি ওইভাবেই এডিট মোডে গিয়ে আমি যে জায়গাগুলো আমার খুঁত রয়েছে সেই জায়গাগুলোকে সিলেক্ট করে সেই জায়গাটুকুর জন্য আমি একটা প্রম্পট লিখব। হোয়াটসঅ্যাপটা খুলছে, আমি প্রম্পটটা দিলাম। দেখো আমি যেটা লিখে দিয়েছিলাম, এই যে যে পার্সেন্টটা আমি চাইছিলাম সরে যেতে, ঠিক পার্সেন্টটাকেই সরিয়েছে, যদিও তার হাতের মনে হয় একটা অংশ রয়ে গেছে এখানে, না কি কে জানে, অত বোঝা যাচ্ছে না। তো মোটামুটি পার্সেন্টটাকে সরিয়ে দিয়েছে। এটাই যদি আমাকে কোনো সফটওয়্যার দিয়ে এডিট করতে হতো আমাকে যথেষ্ট সময় লাগতো। আমাকে প্রথমে তা পার্সেন্টটার বর্ডার ধরে ধরে সিলেকশন করতে হতো, ফটোশপে এটা করতে হয়। তো সেই সিলেকশন যদি প্রপার না হয় তাহলে পার্সনের কিছুটা অংশ অনেক সময় ছবিতে থেকে যায়। তো যারা এক্সপার্ট তারা সিলেকশনটা খুব সুন্দরভাবে করে নেয়, কিন্তু যারা বিগিনার্স লেভেল, যারা অত ভালো এডিটিং জানে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সিলেকশন করে এই মানুষটাকে হাঁটানো একটু চাপেরই হতো। তো এআই এসে যাওয়ার জন্য এতটাই সুবিধাজনক হয়ে গেছে যে আমি জাস্ট মার্ক করে দিলাম যে এই লোকটাকে সরাও, ও সরিয়ে দিল। দাদা একটা কথা জিজ্ঞেস করছি, এই যে এই ফটোশপের এই কাজটা যে করলাম আমরা, এটা কি ফ্রি ভার্সনে অ্যাভেলেবেল? এটা ফ্রি ভার্সনে দেখতে হবে। এটা আমারটা তো একটা আমি বললাম না আগের দিন যে আমি একটা সুবিধা পেয়েছিলাম যে আমি জানুয়ারি মাস পর্যন্ত একটা ভালো মডেলটাকে আমি ইউজ করতে পারছি। তো ফ্রি ভার্সনে মনে হয় আমার এই মডেলটা ইউজ করা যাবে না, তবে ট্রাই করে দেখতে পারিস, আশা করি অনেকটাই কাজ করবে। কিন্তু ফ্রি ভার্সনে হয়তো আমি যত ইমেজ বানাতে পারছি তো হয়তো লিমিট করে দেবে যে তোমার লিমিট শেষ হয়ে গেছে, এরকম একটা কিছু করে দেবে। তো প্রত্যেকে কি একটা করে করতে পারবে? করছো কি কেউ? করছেন আপনারা কেউ? না এখনো শুরু তাই করিনি। আমি হ্যাঁ আমি ওটা দিয়ে দিয়েছি। ফোনের মধ্যে নিশ্চয়ই কোনো ইমেজ আছে যেখানে মনে হয় যে একটা ইমেজ আপলোড করে দিয়ে এর পেছনে কোনো ব্যাকগ্রাউন্ডে একজন কেউ আছে, ওটাকে রিমুভ করব। তো আমার ওই প্রম্পটটাকে দিতে হবে আর ইমেজটাকে অ্যাড করে দিতে হবে। এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইনে অ্যাটাচ করা যায়, ইমেজটাকে অ্যাটাচ করে দিতে হবে। আর আমার প্রম্পটটাকে এডিট করতে হবে, কিন্তু ওইটাই চালিয়ে দিলে হবে না, ওটার মধ্যে অন্য কিছু লেখা আছে। ওই টাস্কে গিয়ে ওটা চেঞ্জ করতে হবে। আর কনটেক্সট যদি মনে হয় যে কনটেক্সটটা একটু আলাদা, তাহলে কনটেক্সটটা আলাদা করে দিতে হবে। তো এটা একটু সবাই ট্রাই করুক। প্রম্পটটা আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি, এই আমার গ্রুপে। ঠিক আছে, আচ্ছা তো এটা করতে থাকো সবাই পারলে। ছবিটা আসছে না কি? প্রম্পটটা কি আমার এই প্রম্পটটাই কপি করে দেওয়া হয়ে গেছে? প্রম্পটটা একটুখানি ভালো করে দেখে তার, না আমার প্রম্পটটা দিলে কিভাবে হবে? আমার প্রম্পটটা বললাম না, আমার প্রম্পটটা আমার ছবিটার জন্য অ্যাপ্লিকেবল, এটা তো অন্য কিছুর জন্য অ্যাপ্লিকেবল না। হ্যাঁ এটা এরকমই তাহলে ছবি দিতে লাগবে, বা ওই যেরকমভাবে রয়েছে কথাটা সেরকমই ছবি দিতে লাগবে। হয়েছে কি এটা অনন্যা যেটা পাঠিয়েছিস হোয়াটসঅ্যাপে? কোন কি রিমুভ?
পুরনোর ওটা আমি অ্যাকচুয়ালি পুরো মানে পেছনের ব্যাকগ্রাউন্ড কিছুটা ক্লিয়ার করেছি, তো আচ্ছা। করতে গিয়ে যেটা হয়েছে বাচ্চার সাথে যে বসেছিল তাকে হ্যাঁ। উড়িয়ে দিয়েছে, প্রম্পট লেখা হয়নি। যাই হোক, তাহলে ওটা লিখতে হবে যে এই বুড়োটা আর বাচ্চাটা থাকবে। দেখিনি, আমি যেটা জানি আমি করলাম, আমি প্রম্পটটা দেখিনি, করছি। আচ্ছা, তো হ্যাঁ, তো আমাকে প্রম্পটটা কিন্তু ঠিকঠাক লিখতে হবে, নাহলে যা খুশি ও করে দিতে পারে, যাকে খুশি উড়িয়ে দিতে পারে। আচ্ছা, এবার আরেকটা প্রম্পট দেখি আমরা। সেটা হলো, অনেক সময় আমাদের পুরনো ফটোকে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কালারফুল করতে হয়। পুরনো দাদু দিদা আমলের কোনো ফটো রয়েছে, সেটাকে আমি কালারফুল করব। তো সেক্ষেত্রে আমি এই প্রম্পটটা ইউজ করতে পারি। তো প্রম্পটটা আমি এখানে কপি পেস্ট করলাম। আচ্ছা, এটা ভিনটেজ ওয়েডিং ইমেজ ছিল। আমি দেখি আমার কি ইমেজ আছে সেই। দাদা আমি আমারটা হয়ে গেছে, দেখাবো? হ্যাঁ, দেখা। ওটা কি হোয়াটসঅ্যাপে পাঠাবো দাদা? গ্রুপটার মধ্যে পাঠা। আগেরটা পাঠাবি, মানে যেটা অরিজিনাল ফটো সেটা পাঠাবি, আর তারপরে যেটা চেঞ্জ হয়ে আসলো সেটা পাঠাবি। ঠিক আছে। তো এটা একটা পুরোনো দিনের ফটো। এটা ভিনটেজ প্লেগ্রাউন্ড ইমেজ, প্লেগ্রাউন্ড image from 1950s. Use natural color, preserve details, avoid over saturation. তো আমার এটা, আমি একটা ছবিটা দেখাচ্ছি, এটা একটা পুরোনো দিনের ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সেটাকে আমি আজকের দিনের মতো করব। আমি দেখে নিচ্ছি ছবিটা, এটা করতে দিয়ে নি, দেখি কি করে। তো আমি প্রম্পটটাকে একটু চেঞ্জ করেছি, কারণ ওটা ম্যারেজ ছিল, যেখান থেকে আমি প্রম্পটটা নিয়েছিলাম। এটা আমি ভিনটেজ প্লেগ্রাউন্ড ইমেজ করে দিলাম। তো এবার রান করি। আচ্ছা, দেখি এবার কে কি করেছে। আই বাস, এটা খুব সুন্দর হয়েছে। হাতের ছবি ছিল, পিৎজাটার সঙ্গে অনেক কিছু এক্সট্রা ছিল। তো একদম ফাঁকা পিৎজা, মানে শুধু পিৎজাই আছে, হাত টাত কিছু নেই। গুড। তো ব্যাপারটা বোঝা গেল। তো কনটেক্সটটা, টাস্কটা ঠিকঠাকভাবে দিতে হবে। আর বাকি আর কেউ করেছেন? তো আমার আরেকটা ছবি আমি বানাতে দিয়েছি, সেটা হলো পুরনো একটা ছবিকে নতুন, মানে আজ থেকে 50 বছর একটা ছবি, 50-60 বছর আগে একটা ছবিকে আমি এখনকার কালারফুল করতে চাইছি। দেখি কি বানিয়ে দিল। বাহ, আমার পুরনো ছবিটা ছিল এটা, সবাই দেখতে পাচ্ছ। বড় করি একটু। একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি পুরোনো দিনের। আমি একটা ছবি পাঠিয়েছি। হ্যাঁ, এবার সেটাকে আমি কালারফুল করে দিয়েছি। তো হতেই পারে কারো বাড়িতে পুরোনো দিনের অনেক থাকে, পুরোনো মানুষদের অনেক ছবি, দাদু দিদা আমলের ছবি। সেই ছবিটাকে একটু ফোন দিয়ে স্ক্যান করে নিয়ে, ফোন দিয়ে ছবি তুলে নিয়ে এরকমভাবে আমরা কালারফুল করতে পারি। ঠিক তখনকার দিনে যেরকম ছিল কালার কম্বিনেশন, এরকমই, কিন্তু এখনকার কোনো রকম এটা কিন্তু আনেনি। তো আমি এটারও দিয়ে দিচ্ছি। তো সবাই এটারও একটা করে আমাকে দেখাক।
বাহ, সৌমেন্দুর এটা বিফোর, আচ্ছা আফটার। আচ্ছা কি চেঞ্জেস আসলো সৌমেন্দু, এসছে কি কিছু চেঞ্জেস? অন্যটা তো আমি ভালো। অ্যাকচুয়ালি আমি যেটা ফটোটাকে মানে কিছু রিমুভ করে দিই, এটা ওই কিছু ড্রামাটিক করেছি, সামনেটা ব্লার করে দিয়েছি, আচ্ছা আচ্ছা, বুঝেছি। মানে কনটেক্সটটাকে জাস্ট ওই চেঞ্জ মানে ওটাই বুঝছিলাম মানে কনটেক্সটটা চেঞ্জ করলে কি হয়, হ্যাঁ পার্টিকুলারলি ওই কনটেক্সটে নিয়ে অন্য কনটেক্সট করেছি। বুঝেছি বুঝেছি। আসলে এটা আমি দেখাচ্ছিলাম কারণ এটা আমাদের খুব দরকার হয়, যে অনেক সময় ফটো তুললাম দেখলাম একটা লোক, এবার যে এডিটিং জানে না তার ক্ষেত্রে সমস্যা হয়ে যায়, সে এত ভালো একটা সুন্দর ছবি এই লোকটা বিগড়ে দিচ্ছে এই ছবিটার, তো এদের হাঁটাবো কীভাবে? এবার এটা যদি ফটোশপে হাঁটাতে হয় তার ভালো মতো ফটোশপ জানতে হবে, নাহলে পয়সা যাবে। তো এটার জায়গায় খুব হ্যাঁ ওই সুন্দর আর কি, হাঁটিয়ে, মানে কনসেপ্টটা বোঝা গেল না। হ্যাঁ। তো এই 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 প্রম্পটার মধ্যে এই পুরো ব্যাপারটা লেখা আছে, শুধু কনটেক্সটটা টাস্কটা একটু চেঞ্জ করতে হবে তার নিজের মতো করে। তো আমি আরেকটা যেটা বললাম যে এটাও আমাদের দরকার হয়, যে অনেক পুরনো ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, এটাকে আমি কালার করব কীভাবে, তো তার জন্য এই এই প্রম্পটটা ইউজ করা যেতে পারে, যেটা ইউজ করে আমি অলরেডি বানালাম। তো এটাও একটু সবাই ট্রাই করো, যদি পুরনো কোনো ছবি না থাকলেও নেট থেকে ডাউনলোড করে নিয়ে যেতে পারে একটা পুরনো ওল্ড ইমেজ বলে, সেটাকে আমি এখানে প্রম্পটটা যেরকম, এটা একটা আমি যেটা থেকে নিয়েছিলাম সেখানে একটা ম্যারেজ বা ওয়েডিং একটা সেরিমনির মতো ছিল হয়তো, তো এখানে তো আর ওয়েডিং নেই, এখানে আমার প্লেগ্রাউন্ডের মতো আছে, তো প্লেগ্রাউন্ড আমি দিয়ে দিলাম চেঞ্জ করে, বাকিটা তো চেঞ্জ করতে হলো না আমার। তো এরপরে যেটা ইম্পর্টেন্ট, আচ্ছা এটাও খুব সুন্দর, মানে আমরা অনেক সময় কোনো জায়গায় ঘুরতে না গিয়েও আমি সেই জায়গার ছবি বানিয়ে নিতে পারি। তো বা আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আচ্ছা এটা আমাদের কখন লাগবে কাজে? হ্যাঁ এটা এখন এটা আমাদের কখন লাগবে? আমাদের অনেক সময় না পাসপোর্ট সাইজ দরকার হয় ছবি, সেখানে ব্যাকগ্রাউন্ড এবার অনেক সময় বাড়ির সেরকম ওয়াল আমরা পাই না, তো সেক্ষেত্রে আমরা পাসপোর্ট সাইজ ছবি বানাবো কীভাবে? তো এটা দিয়ে বানাতে পারি। আমি একটা ছবি দেখি আমার দিই, যেটা ব্যাকগ্রাউন্ড আছে, জয়েন করছে, কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার ওই ছবিটা একটু সবাই বানাও। ধরো এইটা আমার একটা ছবি আছে, এবার আমি চাইছি ব্যাকগ্রাউন্ড হটাতে, এবারে ই-কমার্স এডিটরটা হবে না, export image editor, remove the entire background, country, product, photo. Person's photo for job application, keep object edge, preserve shadow if needed, output transfer. তো আমি এখানে রোলটা একটু চেঞ্জ করে দিলাম, পাসপোর্ট ইমেজ এডিটর দিয়ে দিলাম, আর কন্টেক্সট দিলাম পারসন ফটো ফর জব অ্যাপ্লিকেশন, রিমুভ করতে বললাম এন্টার ব্যাকগ্রাউন্ড, আর রুলসগুলো যেটা আছে সেটা থাক, দেখি কি করে আমার ফটোটাকে নিয়ে।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কারোর হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার? হ্যাঁ পাঠিয়েছি গ্রুপে। আচ্ছা, বাহ। এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছিল, সেটা থেকে আমরা কালার করে নিয়েছি। গুড, ভালো। আচ্ছা, এরপরে একজন পাঠিয়েছেন, এটার কি হয়েছে, এটার অরিজিনাল ছবিটা কি আছে? অরিজিনাল ছবিটা না পাঠালে আমরা বুঝতে পারবো না যে কি চেঞ্জেস হয়েছে। দাদা, হ্যাঁ, হ্যালো। হ্যালো হ্যাঁ, এইটার কি চেঞ্জেস হয়েছে? স্যার, আমি ওটা পাঠাচ্ছি, এখনো যায়নি। আচ্ছা আচ্ছা, এটার কি কোনো, তো ওই লোকগুলো এই ছবিটা যে পাঠিয়েছেন ঘুরে যাচ্ছে। কি ছিল? ও, এটা কি অরিজিনাল ছবিটা, তাই তো? আর যেটা, ওটা কি ঠিক আছে, পাঠান, দেখে নিচ্ছি। আর এটা তৈরি হয়েছে নাকি দেখি। দেখুন, আমার পাসপোর্ট সাইজের একটা পেয়ে গেছি আমি পিএনজি ইমেজ। এবার ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোপুরি সরে গেছে, ঠিক আছে? তো এই ধরনের ইমেজ খুব লাগে পাসপোর্টের জন্য, বা আমাদের যে হয় না যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যে ছোটো ছোটো পাসপোর্ট সাইজ ফটো লাগে, তার জন্য সেটা তৈরি করতে গেল আমার ইমিডিয়েট কোনো ফটো নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনার নেটটা তাহলে স্লো আছে। বাকিদের অসুবিধা হচ্ছে এবার কেন? দেখা যাচ্ছে। তো আমার একটা এমন ফটো ছিল যেটা ব্যাকগ্রাউন্ডে আমার বাড়ির দেওয়াল ছিল, ঘরের দেওয়াল। তো সেইটাকে আমি রিমুভ করে দিলাম, কারণ পাসপোর্ট টাইপের ফটোতে এইসব থাকলে হবে না। আর এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ট্রান্সপারেন্ট আছে, আমি অন্য কোনো যে কোনো ব্যাকগ্রাউন্ড দেবো এটা নিয়ে নেবে। এই বক্স থাকা মানে ট্রান্সপারেন্ট আছে, পিএনজি ইমেজ। তো এটারও আমি পাঠিয়ে দিচ্ছি, কারোর যদি এরকম ফটো থাকে যেখানে সোজা কোনো মানে ফটো আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক নেই, তাহলে আচ্ছা, বাহ, হ্যাঁ, সুন্দর এসেছে। বাহ, এ তো অনেক লোক ছিল, সবাই রিমুভ হয়ে গেছে। তো এই ফটোটা যদি আমাদের রিমুভ করতে হতো, আমাদের অনেক মানে সময় লেগে যেত। এটা ফটোশপে রিমুভ করা, একদম যদি প্রপারলি রিমুভ করা, তার নেক্সট টু ইম্পসিবল ছিল। তো এটা এত সহজে হয়ে গেল। হ্যাঁ, এটা এতটাই সহজে হয়ে গেল যে কি বলবো। তো এআই ছিল বলে কিন্তু কাজটা এতটা সহজ হয়ে গেল। তো বুঝতে পারছি আমরা এআই এর পাওয়ারটা কতটা আমাদের কাজে এটা হেল্প করতে পারে। এটাও বিদিশা মেয়ের ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। মেয়ের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তুলেছিলিস, সেটাকে কালার করেছিস না কালারটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছিস? হ্যাঁ, কোনটা করেছিস? প্রথম থেকে ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট হিসেবেই তোলা হয়েছিল। আচ্ছা তারপরে আচ্ছা, ওটাকে এখন এআই থেকে এসে করেছে। বাহ। তো বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে আমরা এই কাজগুলো করতে পারছি। বাহ, এটা এই লেখা টেখা এগুলো চলে এসেছিল, এটা পরের সিনে নেই, একদম ক্লিয়ার ছবি। তো আমাদের কিন্তু অজস্র হেল্প করবে এই যদি আমরা এগুলো একটুখানি না, এই ফর্মগুলোকে পারলে একটা জায়গায় লিখে রাখবে। তো দেখি আর কি ভালো প্রম্পট আছে। এটাও আমাদের খুব দরকার হয়, ইমেজ রেজলিউশন বাড়ানো। অনেক সময় আমাদের খুব ছোট ফটো, মানে ছোট সাইজের ফটো থাকে, রেজলিউশন কম, বড় করলেই ফেটে যায় ছবি।
তো সেই ছবিগুলোকে আমি 4K আলট্রা এইচডি ইমেজ বানাবো, যাতে অনেক বড় করে প্রিন্ট করলেও সেটা না ফাটে। তো সেটার জন্য আমরা আচ্ছা আমি আগে একটা ওই পাসপোর্ট সাইজ ফটো বানানোর একটা প্রম্পট পাঠিয়েছি, ওটা যদি কেউ করে থাকেন সেটা শেয়ার করবেন। তো এটা হলো আমার ইমেজ রেজলিউশনটা বাড়ানো, যে অরিজিনাল ইমেজ যেরকম আছে সেরকমই থাকবে, শুধু রেজলিউশনটা বাড়াবে। ইউ আর এ প্রফেশনাল ইমেজ আপস্কেলিং স্পেশালিস্ট, ইনক্রিজ ইমেজ রেজলিউশন, কন্টেক্সট হলো লো রেজলিউশন ইমেজ রিকোয়ার 4K কোয়ালিটি, প্রিজার্ভ ডিটেলস, প্রোভাইড আর্টিফ্যাক্টস, আউটপুট 4K আলট্রা এইচডি ইমেজ। তো আমি এরকম একটা ছবি দেখাচ্ছি, আমার এখানে ডাউনলোডসে ছিল। পাসপোর্ট সাইজ এই ছবিটা করতে গিয়ে পিছনে বক্স আসছে। হ্যাঁ, ওটা কিছু না, ওটা বক্স না, white আসছে। ওটা বক্স না, ওটা আসলে ওটা মানে হলো তুই ওই পেছনে যা ব্যাকগ্রাউন্ড দিবি নিয়ে নেবে, ওটাকে ট্রান্সপারেন্ট বলে। বক্স থাকা মানে ওটা কিন্তু আসলে বক্স না, ওটা পিএনজি ইমেজ। তো আচ্ছা, তাই এবার ওটাকে চেঞ্জ করতে গেলে কি করতে হবে? বক্সটাকে চেঞ্জ করার দরকার নেই, তুই বক্সটা যখনই প্রিন্ট করতে যাবি ওই বক্সগুলো থাকবে না, প্রিন্টটা যে কাগজে হবে সেই কাগজের রঙই পেয়ে যাবে। এই বক্সটা না থাকলে মানে ট্রান্সপারেন্ট থাকলে সুবিধা কি, তুই ধর একটা কিছু বানাতে চাইছিস, তোর ওই ছবিটা ওর মধ্যে লাগাতে চাইছিস, এবার ওর যে ব্যাকগ্রাউন্ড সেটাই ও পাবে। আর যদি এটা হোয়াইট থাকতো তাহলে কিরকম একটা হোয়াইট বক্সের মধ্যে দেখাতো ছবিটাকে, বোঝা গেল? মানে একটা ধর নীল রঙের কোনো ছবি রয়েছে, তুই যদি ওখানে ট্রান্সপারেন্ট ইমেজ না বসিয়ে তুই যদি একটা নর্মাল ওই সাদা বক্সের মধ্যে তোর ছবিটা আছে এরকম বসাতে আস, তাহলে ওই সাদা বক্সটা চলে আসবে। আর এই ট্রান্সপারেন্ট হওয়ার ফলে কি হবে, শুধু তোর যে মানে মুখটা আছে সেই মুখটাই শুধুমাত্র মানে ভিজিবল হবে, আর বাকি ব্যাকগ্রাউন্ডটা ছবি যে পিছনে যে ছবিটা আছে সেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে নেবে। আচ্ছা, এই ছবিটা খুব ছোট ছবি, এটাকে যদি আমি বড় করি দেখা যাবে যে ফেটে যাচ্ছে। কেউ কি খেয়াল করছে যে ফেটে যাচ্ছে? খেয়াল দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে ফেটে যাচ্ছে ছবিটা? হ্যাঁ, এবার আমি চাইছি, এবার এটার সমস্যাটা কি হবে, এই ছবিটাকে যদি বড় করে যদি কোনো আমি প্রিন্ট করতে যাই মানে ব্যানার হিসাবে রাস্তায় টানাবো, তাহলে কিন্তু এটা বড় ছবি হিসাবে ব্যানার হিসাবে টানা যায় না, কারণ একদম এরকম ফাটা আসবে। তো এটাকে আমি চাইছি যে 4K এইচডি ইমেজ বানাতে, যাতে আমি এটাকে বড় করে প্রিন্ট করতে পারি। তাহলে আমি এটাকে এই যে নিয়ে নিলাম, এবার আমি ফটোটাকে অ্যাড করে দিই। আমি এটা যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা লিখেছি, এটা ব্যাকগ্রাউন্ডটা কালো আসছে। হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা কালো নিয়ে নেয়, এটা আসলে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট আছে, ঠিক আছে? তুই অন্য জায়গায় নিয়ে যা কোনো কিছুর আর একটা ইমেজের পেছনে, বা তুই এটাকে ডাউনলোড কর তো ডেস্কটপে রাখ বা স্ক্রিনে রাখ, দেখবি ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট দেখাবে। যেটা ChatGPT তোকে দিয়েছে এটা, হ্যাঁ, ওটা গ্যালারিতে থাকলে তখন ওটা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ট্রান্সপারেন্ট। তো এটাকে আমি কিছুই, এই তো ছবিটার কিছুই চেঞ্জ হবে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেরকম আছে সেরকমই হবে, কিন্তু এটা একটা হাই রেজলিউশন ছবি তৈরি করে দেবে। তো পাসপোর্ট সাইজ ছবি বানিয়েছে সবাই নিজেদের, এখানে দিলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে। আর তোর তো নিজের এটা পাসপোর্ট সাইজই ছিল, মানে ব্যাকগ্রাউন্ডটা এমন কিছু খারাপ না। সেরকম অনেকে থাকতে পারে ব্যাকগ্রাউন্ডে উল্টো ছবিটা অনেকটা এডিট করে দিয়েছে, ছবিটা অনেক কিছু রিমুভ করে দিয়ে। হ্যাঁ, তারপর কালারটাকেও দেখলাম অনেকটা প্রমিনেন্ট করেছে, কালার অনেক বেশি। বাকিদের একটু দেখি পাসপোর্ট সাইজ ছবি, ওল্ড ছবিটা দেবে। চশমার রিফ্লেকশন হটানোর জন্য কি করতে হবে? সব কোড পাওয়া যায়। আচ্ছা, এবার এই যে ছবিটা, ঠিক আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পরিষ্কার ছবিটা।
এবার এটাকে আমি একটু ডাউনলোড করি। না, এখানেও আমি দেখাতে পারি বড় করে। তো আমি আমার এটা সেই ছোট ছবিটা। আর এটা ছোটটা। এইটা হয় সেই হাই রেজলিউশন ছবিটা। তো এটাকে আমি যদি বড় করি, দেখা যাবে একটুও ফাটছে না। বুঝা যাচ্ছে হ্যাঁ দাদা। কত সুন্দর ফাটছে না? তো অনেক পুরনো ছবি আছে আমাদের, হয়তো পুরনো ক্যামেরায় তোলা, আমার অনেক মানে খুব স্মৃতিপূর্ণ ছবি। মানে সেই ছবিটা দেখা যাচ্ছে মানে অনেক দিন আগে পুরনো ক্যামেরায় তোলা, অত ভালো ক্যামেরা ছিল না তখনকার দিনে। সেটা যখন বড় করে প্রিন্ট করতে যাচ্ছি ফেটে 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 আসছে। তো ওটাকে যদি আমি রিস্টোর করতে চাই এইভাবে হাই রেজলিউশন, তাহলে এই প্রম্পটটা আমি ইউজ করতে পারি। তো বোঝাই যাচ্ছে যে এই যে ছবিটা, এই ছবিটাকে যখন আমি বড় করছি ফেটে যাচ্ছে। আর ঠিক ওই ছবিটাকে আমরা কিন্তু কোনো রকমভাবেই কোনো ফাটছে না। তো এবার সবাই একটুখানি এরকম যদি কোনো ছবি থাকে, তাকে হাই রেজলিউশন করতে হয়, তাহলে সে কিন্তু করে সেন্ড করতে পারে। আমি পাঠিয়ে দিচ্ছি প্রম্পটটা। এখানে বাচ্চার যে ছবিটা, এই ছবিটাতে তো মুখ আলাদা করে করে এটাকে পাসপোর্ট সাইজ বানায়নি। হ্যাঁ, এটা ওর এমনি একটা ছবি, ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট রিমুভ করেছে। কিন্তু একটু খেয়াল রাখবে, অনেক সময় না ঠিকঠাক ভাবে যদি প্রম্পট আমি না, না পাসপোর্ট সাইজেরই, কিন্তু তুমি যে প্রম্পটটা দিয়েছিলে আমি ওই প্রম্পটটাই দিয়েছি। না ওটা তো পাসপোর্ট, মানে ওটা হলো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে। এবার পাসপোর্ট না, পাসপোর্টের মতো না তুললে, হ্যাঁ পাসপোর্টের মতো না তুললে তো আর রিমুভ করতে পারবে না। তো জাস্ট এটা, ওটা হলো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা। মানে ওই প্রম্পটটা ঠিক পাসপোর্ট সাইজ ফটো বানানোর না, পাসপোর্ট সাইজ ফটো বানানোর প্রম্পট আছে, সেক্ষেত্রে হয়তো মুখটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের যেন কোনোভাবে মেইন যে আমাদের যে অবজেক্টটা, সেটা যেন না মুখ মানে চেঞ্জ হয়ে যায়। অনেক সময় এটা আমরা মানে সব কিছুই লিখি, কিন্তু ওটা লিখতে ভুলে যাই যে মেইন অবজেক্টে যেন ইনট্যাক্ট থাকে। তো অনেক সময় ছবি বানিয়ে দিল সুন্দর, কিন্তু সেটা দেখা গেলো মুখটাই চেঞ্জ হয়ে গেছে। বাহ, এটা সুন্দর হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এটা থেকেও উনি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে। আচ্ছা, এটা খুলে গেল। ঠিক আছে, তাহলে এইটা আপনার বাড়িতে ট্রাই করতে পারেন। এরপরে এই প্রম্পট গুলো কি আমাদের মুখস্থের
মতো রাখতে হবে? না না, এগুলো রইলো আপনার, আমি দিয়ে দেবো এগুলো। এবার যখন মনে হলো যে এরকম আপনাকে করতে হবে, তখন এটা খুলে দেখে নেবেন, দেখে নিয়ে চেঞ্জ করে নেবেন। আচ্ছা আচ্ছা। এখানে ভালো ভালো অনেকগুলো আছে, ডে টু নাইট কনভার্সন, 9 টু। আচ্ছা, এটা একটা সুন্দর প্রম্পট, কার্টুনে কনভার্ট করে দেবে। তো এখানে রোলটা দিয়েছে, ইউ আর এ কার্টুন ইলাস্ট্রেটর, ট্রান্সফর্ম ফটো ইন্টু কার্টুন স্টাইল, পোর্ট্রেট ইমেজ, প্রিজার্ভ আইডেন্টিটি, ইউজ ক্লিন আউটলাইন্স, হাই কোয়ালিটি কার্টুন ইলাস্ট্রেশন। দেখি আমাদের এটা সবাই ট্রাই করতে পারে, নিজেদের কোনো গ্রুপ ফটো থাকলে, বন্ধু বান্ধবের। আমি ওই ছবিটাকে পাসপোর্ট সাইজ বানিয়েছি। হ্যাঁ, মানে রোজার গাড়ি পারমিশন, আমি ছবিটা নিয়ে বানালাম। কার? হ্যাঁ, পাঠাচ্ছি। বাহ, কি করলি? আলাদা কিছু করেছিস ফর্মটা? সুন্দর হয়েছে। হ্যাঁ, ওটা আমি নিজের মতো করে লিখে নিয়েছি। লিখে দিয়েছিস, ফর্মটা দে, সবাই তাহলে লিখে নিক গ্রুপে। ঠিকঠাক হয়ে না পাঠাচ্ছি। হ্যাঁ বাট এই ছবিটা কি কার্টুন কার্টুন ছবি হলো নাকি অন্য না না, ছবি? এটা আগের একটা ছবি ছিল, সেটা আপনার পুরো ছবি মানে পুরো বডিটা চলে আসছিল, পাসপোর্ট হচ্ছিল না, তো এক্সট্রাক্ট কিছু প্রম্পট দিয়ে এটাকে পাসপোর্টের মতো বানিয়েছে। সুন্দর হয়েছে, মিষ্টি। আর এইটা প্রম্পটটা হলো আমার কার্টুন। আমি একটা গ্রুপ ফটো দিয়েছি আমাদের ফ্যামিলির কিছু মানুষের, তো তাদেরকে কার্টুন টাইপ যদিও বানাইনি পুরোপুরি, ব্যাকগ্রাউন্ডটা কার্টুন টাইপ হয়ে গেছে। তো এটা পুরোটা কার্টুন হয়নি, আরো কিছু লিখতে হবে। দাদা বলছি যে ওই আমার মানে একটা পুরানো ফটো আছে, সেই ফটোটাকে যখন আমি 4K ফটো করছি তখন না সেটা ঠিক হচ্ছে না, সেই ফাটা ফাটা যে ফটো যেগুলো সেই রকমই চলেই আসছে। ওই প্রম্পটটা দেওয়া হয়েছে, ফটোটা দিয়ে দেখাচ্ছি। ট্রান্সফর্ম ইন্টু কার্টুন স্টাইল অল। All people should be converted to cartoon style. দাদা গ্রুপে যে পুরানো ফটোটা দিয়েছি, এই পুরানো ফটোটা না 4K
ফলে একটু স্পষ্ট হচ্ছে, কিন্তু উপরে যে ফাটা ফাটা ছবিটা সেটা ওই থেকেই যাচ্ছে। তারা দেখছি। এইটা এইটা তো এইটা তো ওই মানে পুরনো হওয়ার জন্য ফাটা না। এই যে 4K হয়েছে বলি এখনো ফাটছে না, এটা অন্য ফাটা, এটা হলো ছবিটা ফেটে রয়েছে, এটাকে রিস্টোর করতে হবে। এটাকে ওই যে 4K না, এটাকে তার আগে তোকে ওইটা চালাতে হবে। এই যে আমি একটা দিলাম না, একদম শুরুতে কি ছিল, এটা অবজেক্ট, দাঁড়া এটাকে আগে তোকে ঠিক করতে হবে। এইটা দে, এটা একটু চেঞ্জ করে নিন, করে দে। এই যে আমি একটা প্রম্পট পাঠালাম, সেটা দিয়ে এই ছেঁড়া ফাটা ফটো, পুরোনো দিনের স্ক্র্যাচওয়ালা ফটো, হ্যাঁ এটাও লিখতে পারে ও, যেটা সৌমেন্দু বললো, ইউ ক্যান ট্রাই রিমুভ টিয়ার্স। এই যে প্রম্পটটা দিলাম এটা দিয়ে হবে, আর ওই সৌমেন্দু যেটা বলছে ওই পার্টটা অ্যাড করে দিলেও হতে পারে। তো এবার হয়েছে, এবার আমি একটু চেঞ্জ করেছি এই কার্টুন স্টাইল ফটোটায়, আমি বলেছি অল পিপল শুড বি কনভার্টেড টু কার্টুন স্টাইল ফিগার্স। তো এবারে আমার বাড়ির লোকদের কার্টুন মতো বানিয়ে দিয়েছে, আগেরটাই ঠিক হয়নি। তো এই প্রম্পটটা আমি দিয়ে দিলাম, যদি মনে হয় যে গ্রুপ ফটোকে কার্টুন স্টাইল বানিয়ে অনেক সময় আমরা শেয়ার করি বন্ধু বান্ধবের মধ্যে। তো এটা করে দেখাতো, বা আগের যেটা তোর ফটোটা যেটা হয়নি। হ্যাঁ দাদা, আমি হ্যাঁ। ওকে দিয়েছি। বাকিরা একটু দেখান, প্রত্যেকেই একটুখানি করুন কিছু, তাহলে কিন্তু মানে শেখাটা মানে সলিড হবে, না হলে কিন্তু দুদিন পর আবার সব ভুলে যেতে হবে। 12-13 জন ক্লাস করছেন, আমি 4-5 জনেরই আউটপুট পাচ্ছি। হয়েছে কার্টুন, হ্যাঁ কিছুটা হয়েছে। হ্যাঁ ওটা আরো অনেক ছিল ওই প্রম্পটের মধ্যে, আরো এটা হচ্ছে কার্টুনের, এটাতে যেটা আমি আগে একটা অন্য প্রম্পট দিয়ে একটা আগে অন্যরকম বানাতাম, কিন্তু এইখানে যেগুলো এটা একদম ব্যাকগ্রাউন্ড, এই প্রম্পটের ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করে রিমুভ করে দিয়ে ফটোটাকে করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি না এই লিঙ্ক শেয়ার করবেন না, ছবিটাকে ডাউনলোড করে নিয়ে ছবিটার উপর ক্লিক করলে ডাউনলোড অপশন পাবেন, সেই ডাউনলোড করা ছবিটা শেয়ার করুন, নাহলে আমাকে এই লিঙ্কে ক্লিক করলে সময় লেগে যাচ্ছে। এটা কি কার্টুন হয়নি না বলতে চাইছেন? আমি নতুন একটা পাঠিয়েছি কার্টুনের, এটা সে আমাদের কার্টুন হয়েছে।
হয়েছে? হ্যাঁ, এইটা আপনি ওর ছবিটাকে ঠিক করে দিয়েছেন। স্ক্র্যাচ কিন্তু আর নেই। তো মোনা তুই হ্যাঁ, এই তো, বাহ, এটা একটা পাসপোর্ট সাইজ কৌশিকের হয়ে গেছে। এক্সট্রা কিছু লিখেছেন আপনি কৌশিক? ব্যাকগ্রাউন্ডটা তো শুধু সরিয়েছে না, না? হ্যালো হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, সবাই স্যার আমি হ্যাঁ, স্যার না কিছু করিনি স্যার আমি এটা আপনাদের আচ্ছা, কৌশিক আপনাদেরই করেছি। আচ্ছা কৌশিক তো আমার ছেলের নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আর অন্য কিছু দেননি তাই তো? পাসপোর্টই বানিয়ে দিয়েছে একদম এটা। অন্য কিছু কি লিখেছিলেন? হ্যালো, না না স্যার আচ্ছা, ওই ওই প্রম্পটটাই। করেছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যালো বাহ, ঠিক আছে, ভালো হয়েছে। তো আশা করি আপনাদের কি মানে কাজে লাগবে মনে হচ্ছে যেগুলো দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ স্যার বহুত হ্যাঁ, এবার আর আপনি বাচ্চার প্রজেক্ট প্রম্পটটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সব ক্ষেত্রে ইমেজের যে কোনো জায়গাতেই প্রম্পটটা খুব বেশি ভাইটাল রোল প্রম্পটের। একদমই একদমই, আপনি দেখবেন একটু খোঁজাখুঁজি করবেন, বিভিন্ন ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, সেখানে কিন্তু ভালো ভালো প্রম্পট শেয়ার হয়। তো সেই প্রম্পটগুলো যখনই পেয়ে যাবেন, ওটা কপি করে আপনারা এটা কোনো জায়গায় রেখে দেবেন, হেডিং দিয়ে একটা সুন্দর টাইটেল বা কাজটা ডেসক্রিপশন দিয়ে লিখে রাখবেন। তাহলে কি পরে গিয়ে আপনি ওটাকে ইউজ করতে পারবেন। নাহলে আমাদের ইমিডিয়েটলি মাথার মধ্যে হঠাৎ করে এত কিছু আসবে না। হ্যাঁ, এবার যে করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, সে কিন্তু বুঝে যাবে যে আমায়, সে আর তখন ওই প্রম্পট খুঁজবে না, তখন সে নিজেই লিখতে পারবে। তো এটার জন্য অভ্যাস লাগবে। যদি আমি প্রম্পট কপি পেস্ট করে করে করতে থাকি, তাহলে আর কোনোদিনই আমার তৈরি হবে না নিজে। হ্যাঁ হ্যাঁ, নিজেকে একটু ওই 4টে পিলারে ভাগ করে নিয়ে, হ্যাঁ ওই 4টে পিলারে ভাগ করেই নিজেদের তৈরি করতে। হ্যাঁ হ্যাঁ, বাংলায় লিখতে পারেন। এখন তো চ্যাটজিপিটি ভালোই বাংলা বোঝে। তো ওটাই পিলার, 4টে পার্ট যেন ঠিক থাকে। তবে আর একটু কার্টুনিস্টিক মানে করা যায় প্রম্পটটাকে আর একটু এডিট করে, কারণ পুরোপুরি কার্টুনিস্টিক হচ্ছে না, মানে একটু রিয়েলও লাগছে। এটা যদি কোনোভাবে আমরা স্পেশালি যদি বলে দিই যে নাকটাকে এভাবে করো কি কানটাকে হ্যাঁ এভাবে হ্যাঁ, করো, একদম সেভাবে কি কিছু change করবে? একদম একদম হবেই। তুই বলে দিতে পারিস কোনো ক্যারেক্টারের নাকের মতো করে দিন এর নাকটাকে, রাইট সাইডের ইমেজের নাকটাকে কোনো একটা ক্যারেক্টারের মতো করে দিন, ও করে দেবে তখন। যা বলবি, তোকে শুধু তোর মনের কথাটা জানাতে হবে প্রপারলি, তাহলে ও, এটা অনেকটা ওই আমাদের ওই আলাদিনের প্রদীপের মতো। হ্যাঁ, প্রম্পটটাকে একদম মেশিন ল্যাঙ্গুয়েজের মতো, মানে মেশিন যেভাবে বুঝবে সেইভাবে লিখতে হবে। মেশিন না, আমরা যদি কাউকে দিয়ে কোনো কিছু করাই, যেভাবে বোঝাবো, ঠিক আছে, যেভাবে বলবো সেভাবেই তো করবে। তোকে মেশিন ল্যাঙ্গুয়েজে তো লিখতে হচ্ছে না, মেশিন ল্যাঙ্গুয়েজ আলাদা জিনিস, কিন্তু তোকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে চাইছি না, মানে তো হ্যাঁ একদম ডিটেল, মানে ওইটাই, মানে তুই নিজে ভাব না, তুই যদি একটা আমি যাকে কোনো হিউম্যান বিংকে যদি আমি করতে দিই, সেটা মাথা ফাটাবে, এক্ষেত্রে ফাটাবে না, সেজন্য প্রপারটা লিখতে হবে, আমি সেটা বলছি। সে মাথা কাটাবে, সে কেন সেও মাথা কাটায় না, সে তোর সঙ্গে অনেকদিন ধরে কাজ করেছে বলে তোকে চিনে গেছে, ঠিক আছে। এখানে এটাও করা যায়, মানে তুই তোর স্টাইলটাকে আগে থেকে মানে এরকম এআই টুলকে বলে দিতে পারিস, তোর পুরো আমি এরকম চাই, এরকমভাবেই করবে, যা আমার কাজ করবে, এটা আগে লেখা যায়। স্কিলস বলে একটা জায়গা আছে,
এটা ক্লডে করা মানে যায়। এটা আমার নিজের অ্যাপে আমি সেট করে রাখতে হ্যাঁ পারি। হ্যাঁ, মানে স্কিলটা তুই বলে দিবি যে আমি কিন্তু এরকমই চাই, মানে আমাকে ধর কথা কথা আমি একটা কোনো প্রেজেন্টেশনের ডেটা চাই, তো বলে আমি কিন্তু সব যে কোনো ডেটাই আমাকে পরিবেশন করবে, আমাকে কিন্তু রেফারেন্স দিয়ে পরিবেশন করবে, এটা তুই আগে থেকে চ্যাট জিপিটিকে বলে দিলি। তো এরপর থেকে তুই যে প্রম্পটটা দিবি সেই প্রম্পটের অ্যান্সারটা যেরকম হবে, আমি ওই একই প্রম্পট আমি যদি আমারটাই চালাই আলাদা হবে, কারণ ও তোকে চেনে, তোর প্রেফারেন্স অনুযায়ী ও তোকে মানে আউটপুটটা দেবে। বুঝা গেল? তো এটাই মানে এখন তো তোকেও চেনে না সেভাবে, তোর কি পছন্দ ও নিজের মতো করে যেটা দেখে ম্যাক্সিমাম মানুষের পছন্দ সেটাই দিয়ে দিচ্ছে। এবার তুই যত ডিটেলিংয়ে দিবি তত ও সেইভাবে করে দেবে। তো এই গেল। আর ঠিক আছে, আর আমরা মোটামুটি ফটো নিয়ে আমি কয়েকটা পাঠিয়ে দেবো, তো আশা করি বোঝা গেছে। এবার একটু আমরা অন্য ধরনের প্রম্পটে যাচ্ছি, যেই প্রম্পটগুলো আমাদের ফটো ছাড়াও অনেক কিছুতে কাজে লাগবে। যেরকম কি যারা টিচার আছে, যারা স্টুডেন্ট আছে, তারা কিভাবে লিখবে, ঠিক আছে, কোনো কিছু এক্সপ্লেন করতে বললে। যেরকম এখানে একটা সমস্যা বলে দিয়েছে যে একজন শিক্ষার্থী পরীক্ষা আর 15 দিন বাকি, কিন্তু সে কিছু বুঝতে পারছে না বিষয়, সে বিষয়টা এরকম আমাদের হয়ই, আমাদের কলেজ লাইফে এরকম সমস্যা অনেক সময় এসছে যে কিছুই পড়িনি, 2 সপ্তাহ আগে মনে পড়েছে যে পড়াশোনা করতে হবে। তো সেক্ষেত্রে সে কি করবে, কিভাবে সে তার পড়াশোনাটাকে এগিয়ে নেবে, সেটা এখানে বলেছে। একটা অ্যাজ অ্যান এক্সপার্ট স্টাডি কোচ অ্যান্ড একাডেমিক মেন্টার, আই এম এ ক্লাস 10 স্টুডেন্ট প্রিপেয়ারিং ফর এক্সাম ইন 15 days, analyze my situation and create a day by day study plan, prioritizing important chapter, revision session, practice tests and weak areas, ঠিক আছে, প্রেজেন্ট আউটপুট টেবিল ফরম্যাট। তো এইটা চালিয়ে সে, বাংলাটাও রয়েছে এখানে, এটা চালিয়ে সে কিন্তু কিভাবে তার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে সেটা খুব সুন্দরভাবে বলে দেবে। অনেকেই আমরা রুটিন করতে চাই, আমরা নিজের মতো করে ফেলি, কিন্তু যারা প্রফেশনাল আছে তাদের মতো করে ভাবি না, কারণ আমার লিমিট দিয়ে যতটা ভাবতে পারি সেটা করি। কিন্তু ইন্টারনেটে এরকম অনেক প্রফেশনালের অনেক রকমের সাজেশন আছে যেইভাবে পড়লে ভালো হবে। তো সেভাবে একটা ওর রুটিন বা চার্ট বানিয়ে দিয়েছে। এরপরে আমার ইচ্ছা যে আমি এটাকে একটু এডিট করবো, এটা 3 আওয়ার্সের জায়গায় 2 আওয়ার্স করবো, 15টা কোশ্চেনের জায়গায় 10টা করবো, সেটা আমার ব্যাপার। কিন্তু আমি একটা গাইডলাইন তো পেয়ে যাবো, আমি একটা মানে আমার চোখের সামনে একটা তো ফরম্যাট তো পাবো যেটাকে নিয়ে আমি কাজ করতে পারবো। তো এখানে পুরো একটা গাইডলাইন দিয়ে দিয়েছে কিভাবে করা যেতে পারে। আচ্ছা, টিচারদের যেটা আমাদের সবথেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, টিচারদের লেসন প্ল্যান, যে এখন নাকি আবার আমাদের বলছে, অনন্যা বলেছে কিছু লেসন প্ল্যানের ব্যাপার, যে নাকি এখন এসআই আমাদের সেদিনকে হেড স্যার এসে বললো যে এরকম এসআইডিআই ভিজিট করতে পারে, বিএড সময় তো এগুলো শেখানো হয়েছিল লেসন প্ল্যান, এবং এটা নিয়েই আমাদের যাওয়ার কথা, তো আমরা খালি হাতে চলে যাই। তো যাই হোক, আপনারা যেন 2-1টা লেসন প্ল্যান আপনাদের বানিয়ে রাখতে পারেন। তো লেসন প্ল্যান কিন্তু সত্যিই খুব ভালো জিনিস, আমরা করি না ঠিক, কারণ খাটনির কাজ, ঠিক আছে। এবার যদি কেউ করে দেয় বা করা থাকে তাহলে কেন নিয়ে যাব না লেসন প্ল্যান। হ্যাঁ, লেখা থাকে কিন্তু এতটা তো ডিটেলও থাকে না, ঠিক আছে। তো হ্যাঁ, একটা দেন এক্সপার্ট টিচার ট্রেনার ক্রিয়েট এ 50 minute লেসন প্ল্যান ফর টিচিং পাইথন বেসিক ফর বিগিনার্স। এবার এখানে আমি যা খুশি দিয়ে দিতে পারি। আমাদের যারা বিএড পড়েছে তারা জানে যে লেসন প্ল্যানের পার্টগুলো কী কী হয়, যেরকম লার্নিং অবজেক্টিভস বলে একটা পার্ট থাকে, টিচিং স্টেপ, ক্লাসরুম অ্যাক্টিভিটিস কী করানো যেতে পারে ওই পার্টিকুলার টপিকের ওপর, স্টুডেন্ট ওয়ার্কশিট কী দেবো আমরা, লাস্টে আমরা পড়ানোর পর একটা স্টুডেন্ট ওয়ার্কশিট দেবো, অ্যাসেসমেন্ট কোশ্চেন অ্যান্ড হোমওয়ার্ক।
তো এই ফরম্যাটে আমাকে টিচিং ফরম্যাটে আমাকে এটা দিতে হবে। তো আমি এটাকে নিয়ে এখানে গেলাম, এবার আমি এখানে আমার মতো করে চেঞ্জ করে নিলাম। এখানে পাইথন বেসিকের জায়গায় আমি অন্য কিছু দিই। ফটোসিনথেসিস দিয়ে দিলাম, আর এটা আমি 40 মিনিটসের দিয়ে দিলাম ক্লাস। আরও যদি কোনো আমার পার্ট থাকে সেগুলো আমরা এখানে অনেক কিছুই দিইনি, কোন বোর্ডের জন্য আমি একটা ইন জেনারেল দিয়েছি। খুব সুন্দরভাবে আমাকে দিয়ে দিল যে আমাকে এই ক্লাসটা শেষে যেন এই অবজেক্টিভসগুলো পূরণ, মানে সে যেন বুঝতে পারে যে ফটোসিনথেসিস কী, র ম্যাটেরিয়ালগুলো আইডেন্টিফাই করতে পারে ফটোসিনথেসিসের জন্য। তো এইগুলো যেন আমার ক্লাস শেষে যেন বাচ্চারা এগুলো শেখে। তো এটা আমার মাথায় রেখে টিচিং এইডস আমায় বলে দিচ্ছে যে কী নিয়ে যেতে পারেন আপনি। তো হঠাৎ করে মাথায় আসে না এগুলো, তো এবার এই টিচিং এইডসে বলে দিল যে গ্রিন লিফ নিয়ে যেতে পারো, অর পটেড প্ল্যান্ট, এটা চার্ট পাওয়ার পয়েন্ট নিয়ে যেতে, ব্ল্যাক বোর্ড, হোয়াইট বোর্ড, ফ্ল্যাশ কার্ড, এটা খুব ইম্পর্টেন্ট ফ্ল্যাশ কার্ড। এবার যদি মনে করেন ফ্ল্যাশ কার্ড আমি আবার বানাতে যাবো, তা ফ্ল্যাশ কার্ডের আবার এখানে গিয়ে এই এখানেও দিতে পারি ইমেজগুলো বানিয়ে দেওয়ার জন্য, বানিয়ে দেবে ফ্ল্যাশ কার্ডের ইমেজগুলো, শুধু প্রিন্ট করে চিপকাতে হবে। আর স্টুডেন্ট ওয়ার্কশিট, তো আমাদের একটা যখনই পড়ানো শুরু হয় তখন আমাদের বলে প্রিভিয়াস নলেজের সঙ্গে লিঙ্ক করাতে, একদম শুরুতেই সেটা 5 মিনিট সময় বলে দিল। 5 মিনিট সময় প্রিভিয়াস নলেজের সঙ্গে ফটোগ্রাফিকে। এবার আমাদের টিচাররা কী কোশ্চেন করতে পারে, এগুলো তো সাথে সাথে আমরা যতই এক্সপার্ট হই যাই হই আমাদের কিন্তু এগুলো মাথায় আসে না শর্ট করে। এসিএল মডেল বলে একটা মডেল আছে, সেই অনুযায়ী মোটামুটি ভাবে বানানো। হ্যাঁ, এবার তুই এখানে বলে দিলি কোন মডেল অনুযায়ী, সেও সেই মডেল অনুযায়ী একদম এক্স্যাক্ট বানিয়ে দেবে। এটা তো আমরা কিছু বলিনি, ডিসক্রাইব করিনি। তো টিচার কী কী কোশ্চেন করবে মানে এই প্রিভিয়াস নলেজের সঙ্গে কানেক্ট করানোর জন্য, তো সেটা দিয়ে দিল। তারপরে তার রেসপন্স কী রকম হওয়া উচিত সেটা জানিয়ে দিল। তারপরে ইন্ট্রোডাকশান, কনসেপ্ট এক্সপ্লেনেশন, ছবিও দিয়ে দিয়েছে। এগুলোকে আমরা প্রিন্ট করে নিয়ে যেতে পারি, চার্টটাকেও প্রিন্ট করে নিতে পারি। তো এই পুরো মানে এটা যদি আমার হাতের সামনে থাকে আর আমি যদি একটু একটু করে জাস্ট গাইড হিসাবে দেখতে পারি, তাহলে আমার পড়ানোর কোয়ালিটি আমি বলতে পারি অন্তত 10 টাইমস বেটার হয়ে যাবে। আমাদের সারাদিনে অনেক রকমের ঝামেলার মধ্যে যেতে হয়, তখন এগুলো মনে পড়ে না আমাদের। এই আবার কোশ্চেন কে বানাবে, ঠিক আছে, তো এই কোশ্চেনটাই আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি যেটা করি কোশ্চেনটা আমার বানানো হবে। হ্যাঁ, এবার বানানো থাকলে এবার অনেক সময় মনে হয় যে আমি এ সেকশানে যাচ্ছি আর সি সেকশান, দুটোর কোশ্চেন এক হবে না, আমি কি আবার 3টে কোশ্চেন বানাবো? তো এখানে তো আমার সেই সুযোগটা আছে। না, ওটা পুরো সিলেবাস অনুযায়ী বানানো, টোটালি রেডি, টোটালি বানানো আছে। এবার তোর আবার সেইখানে, হ্যাঁ, এবার তোর তো আবার সেখান থেকে বাঁচতে হবে যে এই সিলেবাস কন্টিনিউ যেভাবে হবে সেই অনুযায়ী পরপর রেডি করা আছে। এবিসি আলাদা করা আছে, যারা একটু উইক স্টুডেন্ট তাদের জন্য আলাদা, যারা ভালো পারে। দুটো সেকশনে কোন সেকশনে কোথায় পড়া হচ্ছে সেটা আমার কাছে লেখা থাকে। আচ্ছা, পড়ানোর পর আমার কাছে লেখা থাকে। তো নেক্সট ক্লাসে গেলে অটোমেটিক স্টুডেন্ট কেউ আমি 11-12 এর কথা বলছি না, 11-12 মোটামুটি সবারই সেম লেভেলে আমরা পড়াই। না, আমি 6 এর ক্লাসের কথা বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখো একটা টিচারের ক্ষেত্রে কত হেল্পফুল বিষয়টা, হোমওয়ার্ক কী দেবো, ঠিক আছে, সব আমার বলা থাকলে। এবার আমি যদি ওই ক্লাসে বসে বসে এগুলো বা ক্লাসের আগে আমাকে যদি আধ ঘন্টাও সময় দেয়, আমি এটা বানাতে পারবো না। হয় আমাকে আগে থেকে বানিয়ে রাখতে হবে। এবার সমস্যাটা হয় সিলেবাস চেঞ্জ হয়ে গেল, আগে থেকে বানিয়ে রাখা মানে বছর খানেক খাটলে তবে। হ্যাঁ হ্যাঁ, এবার কে খাটবে? কেউ চাপ না দিলে কেউ কি আর খাটে? বই রেডি করতে গেলে 1 বছরের বেশি খাটতে হবে। হ্যাঁ, তো এইটা কিন্তু এখন আর কোনো এক্সকিউজ হতে পারে না যে আমি লেসন প্ল্যান নিয়ে যাব না। এটা কিন্তু যদি সরকার আমাদের বলেও মানে যে না নিতে হবে, তাহলেও কিন্তু আমাদের পক্ষে আর সেটা খুব কষ্টকর হবে না, কারণ আমরা ইজিলি এটা বানিয়ে নিয়ে চলে যাবো। আমাদের আসল উদ্দেশ্য তো এটাকে ডেলিভার করা। তো এটা আমাদের টিচারদের ক্ষেত্রে কিন্তু খুব হেল্পফুল হয়ে গেল। শুধু টিচার না, বাড়িতেও যদি কেউ বাচ্চাদের পড়ায়, ঠিক আছে, অনেকেই তো পড়ায়, এখানে মারা আছে বাবারাও আছে। না, দিচ্ছি এখানে কিন্তু আরও কনটেক্সট অ্যাড করতে লাগবে, কোন ক্লাস, কি বোর্ড, ঠিক আছে। আমি এটা বেসিকটা দিয়ে দিচ্ছি,
তো এটা সবারই কাজে লেগে যাবে। আসলে মানে দাদা এখানে না ছোট করে দেখা যাচ্ছে তো প্রম্পটটা আর কি, না এই যে আমি দিলাম এখন, হোয়াটসঅ্যাপে দিলে একটু পড়ে আর কি দেখতে পারবো। হ্যাঁ এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম আমি প্রম্পটটা, ঠিক আছে? তো এই প্রম্পটটা সবারই কাজে লাগবে আশা করি, মানে আমাদের টিচার বলে না, যারা বাড়িতে নিজের ছেলে মেয়েদের পড়ায় বা দেখায় একটু হলেও, তারাও কিন্তু খুব সহজেই এটা দিয়ে পড়ানোর সময় যদি আমি 1 ঘন্টা পড়াই বা 50 মিনিট পড়াই বা 40 মিনিট পড়াই, তাহলে আমার পড়ানোটা কীরকম হবে, যাতে আমার পুরো আমি যেটা আজকে নিয়ে বসেছি, যেটা আমি আমার বাচ্চাকে শেখাবো ঠিক করেছি, সেটা তো কমপ্লিট হয়ে আসে। এবার যারা বিএড করেনি বা ট্রেনিং নেয়নি, তাদের ক্ষেত্রে তো এটা জানা সম্ভব না। তো সেটা কিন্তু খুব সহজেই আমরা কিন্তু এই এআই টুল ইউজ করে বানিয়ে নিতে পারবো। আচ্ছা, এবার অনেকেই ফ্রিল্যান্সিং করতে চায় যে না আমার কাজের বাইরে হোক বা আমি পার্ট টাইমে হোক ফুল টাইমে হোক, আমি বাড়িতে বসে নিজের মতো করে কাজ করব। সেক্ষেত্রে তা প্রত্যেকের তার যে এরিয়া সেটা আলাদা। আমি কথার কথা আমি ফ্রিল্যান্স টিচার হব, বা আমি কথার কথা, এটা আবার কীরকম ছবি এসছে, এই জিভ বেরিয়ে গেল কেন? প্রম্পটে কিছু লিখেছেন নাকি? লিখছেন উনি। তো ফ্রিল্যান্স যারা হবে, এখানে তার কী ধরনের ফ্রিল্যান্সিং করবে সেটা তাকে লিখতে হবে। একদম মানে অনেক চাপ পড়ে যাচ্ছে নাকি আজকে? আজকে অনেক কাজ দিয়ে ফেলেছি। আগের দিন আমি শুধু বলতাম, আগের দিনগুলো যাই হোক, তো অনেকেই আমরা পার্ট টাইমে কাজ করতে যাই, আমাদের নিজের মেইন কাজের সঙ্গে আর একটা এক্সট্রা কাজ রাখতে যাই, তখন আমাদের গাইডেন্সটা কে করবে? তো একটা অ্যাজ এ ফ্রিল্যান্স বিজনেস কনসালটেন্ট ক্রিয়েট এ 30-day ক্লায়েন্ট অ্যাকুইজিশন প্ল্যান ফর বিগিনার ফ্রিল্যান্সার অফারিং সোশ্যাল মিডিয়া। এইখানে এই সার্ভিসটা আলাদা করে দেওয়া যেতে পারে। এই যে সোশ্যাল মিডিয়া সার্ভিস, এটার জায়গায় কেউ যদি কুকিং সার্ভিস দেয়, কেউ যদি ট্রাভেলিং ট্যুরিজম সার্ভিস দেয়, তো সেই জায়গাটা, বা কেউ যদি ভিডিও এডিটিংয়ের সার্ভিস দেয়, তো সেইটাকে কিন্তু এখানে বলে দিতে হবে। তাহলেই কিন্তু পুরো জিনিসটা তৈরি করে দেবে। তো কেউ বলো আমি কোনটার বানাবো, তার পুরো গাইডলাইনটা কিন্তু দিয়ে দেবে। 30-day ক্লায়েন্ট অ্যাকুইজিশন, কীভাবে আমরা ক্লায়েন্টটাকে পাবো। তা কারোর কোনো আছে যে এই সার্ভিসটার উপর আমার জানার দরকার? অনলাইন টিচিং। অনলাইন টিচিং, তাই তো? তো অনলাইন টিচিং দেখি। আমারও কাজে লেগে যাবে। অনলাইন টিচিং সার্ভিস, সাবজেক্ট এডুকেশন, তাই তো? ক্লাস বোর্ড, তো আমার পুরো বলে দেবে যে আমি কিভাবে
আমার এই ফ্রিল্যান্স সার্ভিসটার জন্য ক্লায়েন্ট মানে এখানে স্টুডেন্ট হবে, পুরো রোড ম্যাপটা বলে দেবে। ফাউন্ডেশন পোর্টফোলিও বিল্ডিং, প্রথমে সার্ভিসটা ডিফাইন করতে হবে, ফিস, ক্লাস টাইমিং, টার্গেট স্টুডেন্টস, এগুলোকে আগে লিস্ট করতে হবে নিজেকে, ঠিক আছে। তারপর ফেসবুক পেজ বানাতে হবে একটা, প্রফেশনাল হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর ডিজাইন প্রোফাইল ফটো, কভার ইমেজ, টিচিং ব্যানার ইউজিং ক্যানভা দিয়ে এটা বানাতে হবে। ক্রিয়েট ওয়ান পেজ টিচিং পোর্টফোলিও পিডিএফ, একটা পিডিএফ যেটা শেয়ার করে কেউ, আওয়ার যেগুলো টাইম 1 2 3 যেগুলো হ্যাঁ এগুলো তো বানাতে এগুলো টাইম লাগবে। একটা পিডিএফ যদি বানাতে হয় 2 আওয়ার্স ধরে নিচ্ছে, ডে 4-এ এটা করতে বলছে, ডে 5-এ 2 আওয়ার্স সময় দিতে বলছে, ধরে নিচ্ছি তুই প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় পাস ওই পার্ট টাইমে ফ্রিল্যান্সিং বা কিছু একটা কাজ করতে। তো তার পুরো রোড ম্যাপটা দিচ্ছে যে প্রথম দিন কী করবি, সেকেন্ড দিন কী করবি, তারপর একটা ডেমো টিচিং ভিডিও। এই যে এই আইডিয়াগুলো হয়তো আমাদের সব টুকরো টুকরো করে বিক্ষিপ্তভাবে আমরা পেতাম, আমাদের নিজের মনে হতো এটা ঠিক ওটা ঠিক, কিন্তু এগুলো যেটা দিচ্ছে সেটা হলো স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এবার তুই তার মধ্যে একটু কমে এসেছে, তো আমি আজকে এখানেই হ্যাঁ হ্যাঁ টুইট করে আমি ভিডিওটা দিয়ে দেবো, রেকর্ডিংটা একটু পাঠিয়ে দিও দাদা পরে ক্লাস গ্রুপে। একদম একদম। তো পুরো প্রসিডিওরটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। লিড জেনারেশন, কীভাবে আমরা আবার আমাদের পাবো স্টুডেন্ট, বলছে এতগুলো গ্রুপে ঢুকে থাকো, স্টাডিজ টিপস দাও, ফ্রি নোটস দাও, স্যাম্পল কোশ্চেন দাও, তারপরে কন্ট্যাক্ট স্কুল ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, ক্রিয়েট ওয়ান এডুকেশনাল রিল। তো এইভাবে শেয়ার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস, আগের বছরের কোশ্চেনগুলো নিয়ে। আমি ওই প্রম্পটটা দিয়ে আমি লেসন প্ল্যান বানানো হবে একটা। হ্যাঁ, তো হরপ্পার উপর একটা লেসন প্ল্যান বানিয়েছি। বাহ, তো 50 মিনিটস ওটা খুব মানে ওভারঅল জিনিসটাকে কভার করছে। হুম, তো এখানে প্রম্পটে অ্যাকচুয়ালি বোধহয় লিখে দেওয়া উচিত যে স্পেসিফিক কোন কোন সেক্টর। একদম তাহলে ইউনিটটা, ব্যাপারটা- হরপ্পা তো অনেক বড় একটা। হ্যাঁ এটাই না ওটা মোটামুটি কভার করেছে এই কারণে যে আমি ক্লাস 6 এর সিম্পল হবে এটা ওটা লিখে দিয়েছিলাম। হ্যাঁ। স্পেসিফিক যদি বলে দেওয়া হয় তাহলে বোধহয় বেটার হবে। একদমই, যত স্পেসিফিক বলে দিবি, যত ইউনিটটাকে ক্লিয়ার করে দিবি, তত ভালো হবে। আচ্ছা, উনি জিজ্ঞেস করেছে যে ওয়েবসাইট তৈরি, হ্যাঁ অবশ্যই, এখানে একটা কোডেক্স বলে একটা জিনিস আছে, এমনিও এই চ্যাটের মধ্যেই বানানো যায়। এছাড়া আমাদের চ্যাট জিপিটির মধ্যে এই কোডেক্স আছে, কোডেক্স থেকে আমরা কোডেক্সটা উইন্ডোজে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। এই উইন্ডোজে ডাউনলোড করে নিয়ে আমি এখানে কিন্তু খুব সহজে এই পাওয়ার পয়েন্ট, তারপর শিট বানানো, এগুলো সবই করতে পারবো। তবে এটা না করেও আমি ওয়েব ভার্সন থেকেও একটা নিউ চ্যাট উইন্ডো ওপেন করে আমি সবার প্রথম পুরো ডেসক্রাইব করে দেবো আমি কি বানাতে চাইছি, কোন টেকনোলজি ইউজ করব ওয়েব ডেভেলপমেন্টের জন্য। তো সেগুলো ডিটেলসে লিখে দিলে ও গাইড করে যাবে পুরো কোডিং দিয়ে। তবে আরেকটা আছে ডিপসিক বলে, ও ভালো বানায়, ওটাও ফ্রি, ডিপসিকটাও ফ্রি, চায়নার একটা এআই মডেল। তো ডিপসিক এআইটা খুলেও আমি তো ডিপসিক থেকে অনেকটাই করেছি। আর এখন ওই ফ্লটগুলো আছে, কোপাইলট আছে, ওগুলোতেও কিন্তু ওগুলো কিছুটা পেইড আছে। ফেসবুক পেজ যদি একটু শেয়ার করে দেওয়া যায় বা কোনটা, কোনো ইউটিউব চ্যানেল যেখানে কোডগুলো শেয়ার করে, কোন কোড, মানে প্রম্পট গুলো শেয়ার করে এবং ফেসবুক পেজ প্রম্পট ওই গিয়ে সার্চ করবি, গ্রুপ থাকে বিভিন্ন। দেখ এবার অনেক প্রম্পট আছে যেগুলো ফটো এডিটিং এর প্রম্পট, ঠিক আছে। এবার সেই ফটো এডিটিং গ্রুপ মানে এআই প্রম্পট ফটো এডিটিং দিয়ে ফেসবুকে সার্চ কর, পেয়ে যাবি, অনেক গ্রুপ পেয়ে যাবি, ওখানে সুন্দর সুন্দর মানে ফটো এডিটিং এর প্রম্পট আছে। তো এআই রিলেটেড ওয়েবসাইটগুলোতে একটুখানি ফলো করে থাকলে ওরা ওখানে দেয় বিভিন্ন রকম প্রম্পটে। বিজনেস রিলেটেড অনেকগুলো প্রম্পট আছে, আমি এগুলো দিয়ে দেবো। লো সেলস হলে কি হবে,
আচ্ছা, যেটা এই যে এইটা এখন মানুষের খুব কাজে লাগে, যে ভাইরাল কন্টেন্ট বানানো, কি বানাবো সেটা রিলেটেড। তো এখানে অন্য কেউ বলুন যে কিসের উপর বানাবো। একটাতে ভাইরাল কন্টেন্ট স্ট্র্যাটেজিস জেনারেট 50 কন্টেন্ট আইডিয়া ফর এ ইউটিউব চ্যানেল অ্যাবাউট এআই টুলস অ্যান্ড ইনকাম স্ট্র্যাটেজিস। এটা তো আমি যেটা করছি, কিন্তু কেউ যদি মনে করে তার টপিকের উপর চায় ইউটিউব চ্যানেল বানাতে, বা ইউটিউব চ্যানেলে রিলস বানাতে, বা ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলস বানাতে, তাহলে সেটাও সম্ভব। তো এখানে আপনাকে টপিকটা বলে দিতে হবে। একটা কোশ্চেন আছে, হ্যাঁ। যে আমরা একটা চ্যাট জিপিটিতে প্রম্পট গুলো দিয়ে প্র্যাকটিস করছি, হ্যাঁ। তো এটা আমরা মানে জেমিনি বা অন্য কোনো টুলেও এই প্রম্পট গুলো ব্যবহার করেই আমরা সেম রেজাল্ট পাবো না? ওগুলো হ্যাঁ, ওগুলো এবার কেউ কোনটার জন্য ভালো, যেরকম ও জেমিনাই খুব ডিটেইলে দেবে, ঠিক আছে, আর চ্যাট জিপিটি খুব মানে অল্প কথায় মানে খুব ভালো কন্টেন্ট দেয়, ঠিক আছে, দেখলেই বোঝা যাবে দুটোর মধ্যে পার্থক্যটা। তো ইউটিউব চ্যানেল কেউ বানাতে চান, তার কোনো কন্টেন্ট মানে এরকম আছে যে এটা দিয়ে আমরা ইউটিউব চ্যানেল, আপনার কোনো ইচ্ছা আছে, কেউ আছেন কি? আমি আছি। কে? হ্যাঁ, আমি বল তোর ইউটিউব চ্যানেল কি বানাবি, সেই চ্যানেলটার কন্টেন্টটা বলে আমি বলে দিতে পারি যে এরকম হতে পারে। যদি কুকিং। আচ্ছা, যে কোনো ইউটিউব চ্যানেল বা ইউটিউবের কন্টেন্ট বা ফেসবুক এইগুলোর উপর দাঁড়িয়ে থাকে। একটা হলো হুক হলো এমন একটা জিনিস যার জন্য মানুষ ওই ভিডিওটা দেখতে ঢুকবে, সেটা 3 সেকেন্ডের মধ্যেই বলতে হয়। হুক যদি ক্যাচি না হয়, অনেকেই শুরু করে আমি এই বলছি, আমি ওই বলছি, মানে বেফালতু কথাগুলো শুরু করে, যেটা মানুষ শুনতে আসেনি। কিন্তু অনেকের মানুষই ইগো কাজ করে যায় যে আমার নিজেকে আগে জানাতে হবে, তো আলটিমেটলি সেইগুলো রিচ পায় না। কিন্তু সবার আগেই যদি কোনো একটা প্রবলেম, কোনো একটা অড কিছু মানুষ বলে শুরু করে, যেটাকে হুক বলে, করলে পরে খুব তাড়াতাড়ি রিচ পায়। তারপরে টাইটেল, তারপরে কন্টেন্ট অ্যাঙ্গেল, তারপরে কল টু অ্যাকশন। লাস্টে যেটা করতে হয়, অনেকেই এটা বুঝতে ভুলে যায় যে আলটিমেটলি আমি এই ভিডিওটা বানিয়ে আমার যে ভিউয়ার্স, তার থেকে আমি কী পেতে চাইছি, তাকে কি করাতে চাইছি। হতে পারে যে তাকে কিছু একটা কমেন্ট করতে বলছি যাতে আমার এঙ্গেজমেন্ট বাড়ে। হতে পারে আমি তাকে দিয়ে আমার কোনো প্রোডাক্ট কেনাতে চাইছি, তাহলে কল করার অ্যাকশান রাখতে হবে। হতে পারে তাকে আমি শেয়ার করতে বলছি যাতে আরও বেশি আমার রিচ হয়। তো সেই কল টু অ্যাকশানটাও কিন্তু আমরা অনেক সময় আমাদের এই ভিডিওগুলোর মধ্যে দিতে ভুলে যাই। তো এখানে কিন্তু স্পেসিফাই করে দিয়েছি এগুলো সাজেশনে রাখবে। তো এটা প্রেজেন্ট দ্য আউটপুট ইন টেবিল ফরম্যাট। তো দেখি কুকিংয়ের ওপর কী দিচ্ছে, যদিও স্পেসিফাই করা উচিত কুকিংয়ের তো অনেক ধরন আছে। তো এখানে দিয়ে দিয়েছে 50টা। দেখ হুক কীরকমভাবে লিখছে, ইউ উডন্ট বিলিভ দ্যাট টেক্স অনলি 5 মিনিটস। এমন একটা কথা দিয়ে লিখেছে মানুষের ইচ্ছা করবে যে আমি শুনি। তারপর ভিডিওর টাইটেল 5 মিনিট ব্রেকফাস্ট রেসিপি এনিওয়ান ক্যান মেক। এবার কন্টেন্ট অ্যাঙ্গেলটা হলো কি, কুইক ব্রেকফাস্ট ফর বিজি পিপল। কমেন্ট করতে বলছে, মানে এটা হলো সিটিএ, কল টু অ্যাকশন, কমেন্ট ইউর ফেভারিট ব্রেকফাস্ট। ঠিক আছে, আই কুকড এ ফুল মিল ফর আন্ডার ₹100। 100-র মধ্যে আমি এটা হুক। এবার মানুষ ভাবে কী হলো, 100-র মধ্যে করে ফেললো কি, টাইটেল এটা অ্যাফোর্ডেবল। তুই এই রেসপেক্টে তুই তোর কন্টেন্ট বানাবি। এরকম 50টা কন্টেন্ট দিয়ে দিয়েছে। এবার যদি বলিস স্ক্রিপ্টও দিয়ে দিতে, আমি এখানে একটুখানি এডিট করে দিই, যে আমি চাইছি আমার স্ক্রিপ্টটাও বলে দেবে।
হুক টাইটেল কন্টেন্ট অ্যাঙ্গেল এখানে দিলাম ফুল 60 সেকেন্ডস স্ক্রিপ্ট। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো খুব ছোট ইয়ে দেখা যাচ্ছে, ছোট আচ্ছা আমার কথা দেখা শোনা যাচ্ছে, ছোট দেখা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ সব ঠিকই আছে। সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা আগে পড়ে যাচ্ছে অনেক। স্যার মনে হচ্ছে আমাদের কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ আমরা তো শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। নেটটা স্লো হয়ে গেল মনে এখন হবে। যাই হোক আমি এটা পাঠিয়ে দিলাম। তো এখানে বলছে যে ওই 50 আইডিয়াস উইথ ডিটেল 60 সেকেন্ড স্ক্রিপ্ট, এটা একটু সময় লাগবে। তো পার্টে পার্টে হয়তো করে দিতে পারে বা আলাদা আলাদাভাবে হয়তো করবে। তো তো বলতে পারি রাইট ফার্স্ট 10। শোনা যাচ্ছে না? যাই হোক সমস্যা আছে। তো আজকের মতো মোটামুটি ক্লাসটা অফ করছি। নেটওয়ার্কের সমস্যা দেখা দিয়েছে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যালো শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো হ্যাঁ এই নেটওয়ার্কের সমস্যা হয়েছে। যাই হোক আমি পাঠিয়ে দিয়েছি। এটা দিয়ে আমাদের যদি কন্টেন্ট বানাতে হয় সেটা আমরা বানাতে পারবো। তো আজকে মোটামুটি এত দূর থাক। বাড়িতে এগুলোই একটুখানি প্র্যাকটিস করুক সবাই। প্র্যাকটিস করে
ফাইনালি যে যে আউটপুটগুলো হয় সেগুলো গ্রুপে শেয়ার করুক, আর যদি কোনো নতুন কিছু কেউ পায় প্রম্পট সেটা লিখুক। আচ্ছা আচ্ছা, সেটা আমি বের করে রাখবো। এক্সেলটা আমার করে রাখা হয়নি। এক্সেল, পিডিএফ এগুলো থেকে কিভাবে তার সামারি বার করা যায় সেটার উপর আমি কিছু প্রম্পট পরের দিন দেখি করে রাখা যায় কিনা। তো আজকে মেইনলি আমি এই ফটো এডিটিং আর আমাদের যে অন্যান্য যে সমস্ত ইম্পর্টেন্ট প্রম্পটগুলো থাকে যেগুলো আমরা ইউজ করি সেগুলোর সম্বন্ধে জানলাম। হ্যাঁ, ইবুকটা ওই গামা এআই দিয়ে আমরা করব পরবর্তীকালে। তো আজকে আপাতত এত দূর থাক, পরে দিন আবার আমরা এই ব্যাপারটাকে আরও একটু ডিটেলে জানবো। হয়তো পরের দিন আমি জেমিনাইও শুরু করব। তো জেমিনাইতে বেশি কিছু মানে এই প্রম্পট নিয়ে কিছু বলার নেই, কারণ চ্যাটজিপিটি যেটা বলছি প্রম্পটগুলো সেগুলো জেমিনাইতেও চলবে। জেমিনাইয়ের যে এক্সট্রা ফেসিলিটিসগুলো আছে সেগুলোর সম্বন্ধে আমরা জানবো সেই সময়। হয়তো চ্যাটজিপিটি আর যদি কিছু মিসিং থাকে ওই এক্সেল বা পিডিএফ থেকে কিভাবে আমরা সামারাইজ করতে পারি, রিড করতে পারি, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। শীট কিভাবে এআই থেকে বানিয়ে এআই থেকে এক্সেল শিট বানানো যায়, এবং এক্সেল শিটকে পড়ে তার সামারিও করে নেওয়া যায় পিডিএফ। ওই সামারিগুলো আমরা পরের দিন দেখবো ওখানে। ঠিক আছে, ঠিক আছে, আজকে রাখি তাহলে। হ্যাঁ ওই ইয়েগুলো একটুখানি হ্যাঁ দিয়ে দিই। হ্যাঁ, আমি দিয়ে দেবো ওখানে। ওকে।